থেকে ওইখান থেকে আমরা আসলে ইন্ডিয়ান পার্সপেক্টিভটা বুঝতে পারবো। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, বাংলাদেশেও আসলে সেম ওই, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, ওকে। সো বাংলাদেশের পার্সপেক্টিভেও 1960s, 70s, 80s এই সময়টাতে আসলে সাইট এন্ড সার্ভিসেস স্কিম চালু হয়েছে, এবং যেটা আমরা বলছিলাম যে ওয়েলফেয়ার স্টেট। সো ওই একই মডেলে গভর্নমেন্ট ওয়াজ দ্য সোল রেসপন্সিবল অর্গানাইজেশন ফর প্রোভাইডিং দোজ কাইন্ড অফ সাইট এন্ড সার্ভিসেস স্কিমস। সো এর ভিতরে কিছু কিছু সাইট এন্ড সার্ভিসেস স্কিম কাজ করেছে, কিছু কিছু কাজ করে নাই, পার্শিয়ালি কিছুটা সাকসেসফুল হয়েছে, কিছু কিছু আসলে ফুললি ফেল করেছে। আর হচ্ছে যেটা আমরা গতকালকে বলেছিলাম যে গভর্নমেন্ট সার্ভিসেস স্কিমস, যেটা আসলে যে বললাম যে ইনার সিটিতে যে স্কোয়াটার অথবা স্লাম সেটেলারদেরকে তাদেরকে আসলে এভিক্ট করে ওই ধরো আউটার সিটিতে কিছুটা রিলোকেশন করা হয়েছিল আর কি। সো এরকম কিছু প্রজেক্টস আমরা হচ্ছে যে ভাসানটেক ওয়াজ দ্য সিগনেচার সাইট এন্ড সার্ভিসেস স্কিম প্রজেক্ট of the government back in 1980s, 1990s এ, যদিও ওটা ফেল করেছে। সো ওইখানে আসলে প্ল্যানটা কি ছিল সেটা আমরা দেখি, যে the scheme was intended to provide serviced plot, যেটা আমরা বলি serviced plot or land, including basic infrastructure, যেটা সাইট এন্ড সার্ভিসেস স্কিমের সাথে ইউজুয়ালি আসে, ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, সিওরেজ, তারপরে হচ্ছে মানে আদার্স লাইটিং ফ্যাসিলিটিস অথবা ফুটপাথ অথবা অ্যাক্সেস ওয়ে, সব ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনক্লুডিং। সো এগুলো হচ্ছে এই সাইট এন্ড সার্ভিসেস স্কিমের সাথে আসে। যদি আমরা একটা লিস্ট দেখি, দেখো সাইট এন্ড সার্ভিসেস স্কিম যেটা আমরা বলছি যে ট্রুলি সাইট এন্ড সার্ভিসেস স্কিম, যেটা 1960s, 70s এর দিকে স্লাম ইমপ্রুভমেন্ট, স্লাম আপগ্রেডেশনের জন্য করা হয়েছিল, সেটা হচ্ছে তোমার এটা কিছু কিছু ক্ষেত্রে রাজুক করেছে, কিছু কিছু ক্ষেত্রে হাউজিং এন্ড সেটেলমেন্ট ডিরেক্টরেট, যেটা এখন ন্যাশনাল হাউজিং অথরিটি হয়েছে, সেটা হচ্ছে 1980s এর দিকে হাউজিং এন্ড সেটেলমেন্ট ডিরেক্টরেট এটার নাম ছিল আর কি। 1952 তে এটা বিশেষ করে পাকিস্তান পিরিয়ডে এটা এস্টাবলিশ হয় আর কি। এবং তোমার প্রতিটা শহরে দেখবা হাউজিং এন্ড সেটেলমেন্ট ডিরেক্টরেট প্রায় হচ্ছে সব মোটামুটি ছোট বড় শহরেই তাদের কিছু স্কিম আছে আর কি। সো তুমি যদি অন্য কোনো কুষ্টিয়া কিংবা অন্যান্য যে কোনো মোটামুটি মিডল কিছুটা ধরো ওই সময়ের যেসব শহর, প্রমিনেন্ট শহর, সেগুলোতে যদি এরকম গ্রিড আয়রন প্যাটার্নের কোনো সেটেলমেন্ট দেখো, বুঝে নিবা যেগুলো আসলে হাউজিং এন্ড সেটেলমেন্ট ডিরেক্টরেট থেকে করা হয়েছে। সো প্রায় 240-242 এর মতো প্রজেক্ট তারা করেছে আর কি আপ টু 1972। এটা হচ্ছে হোল বাংলাদেশে তারা করেছে আর কি। মেইনলি টার্গেট ওয়াজ দ্য লো ইনকাম গ্রুপ। এবং খুলনাতে যদি কারো বাড়ি হয়, যেটা আমরা বলছিলাম যে খালিশপুর এরিয়া, যেটা আর কি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ধরা হয় খুলনার। সো খালিশপুর রিজিয়নে, খালিশপুর যে রেসিডেন্সিয়াল এরিয়া, দ্যাট ওয়াজ অলসো বিন এস্টাবলিশড বাই হাউজিং এন্ড সেটেলমেন্ট ডিরেক্টরেট। এবং লো ইনকাম গ্রুপকে টার্গেট করা হয়েছে, তার ওয়ান অফ দ্য ইন্ডিকেটর হচ্ছে যে খালিশপুরই একমাত্র রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে তুমি 2 কাঠা, 2.25 কাঠা, 2.5 কাঠার প্লট পাবা আর কি। ওইটাই একমাত্র মানে স্মল প্লট সাইজ টু অ্যাকোমোডেট লোয়ার ইনকাম গ্রুপস, ওইটাকে টার্গেট করা হয়েছিল আর কি। বাট খুলনাতে এখন যেসব রেসিডেন্সিয়াল এরিয়া গুলো হচ্ছে, নিরালা কিংবা সোনাডাঙ্গা অথবা মুচকুন্নি, এইখানে 3 কাঠার নিচে কোনো প্লট নাই আর কি। 3 কাঠা থেকে 7.5 কাঠা পর্যন্ত, যেটা আসলে মোস্টলি মিডল ইনকাম অথবা হাই ইনকাম গ্রুপকে টার্গেট করা হয়েছে। সো সাইট এন্ড সার্ভিসেস স্কিমের এই যে ফার্স্ট যে এটার পরে তুমি যদি দেখো, গুলশান বানানটা ভুল আছে, এরপরে তুমি যেসব রাজুক যেগুলো করেছে দেখো, যে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, পূর্বাচল, উত্তরা থার্ড ফেজ, ঝিলমিল, এই তারপরে হচ্ছে যেসব
এই যে তারপরের যেগুলো করা হয়েছে আরকি, এটা হচ্ছে 1960 থেকে শুরু করে 1990s 2000 2010 পর্যন্ত যেগুলো করা হয়েছে, ঝিলমিল থেকে শুরু করে উত্তরা থার্ড ফেজ, পূর্বাচল, সবই কিন্তু আপার এবং আপার মিডল ক্লাস পিপল কে টার্গেট করে। দেয়ার ওয়াজ নো প্রভিশন ফর লোয়ার ইনকাম গ্রুপস। আছে কাগজে কলমে। ফর এক্সাম্পল এই যে পূর্বাচল কিংবা ঝিলমিল কিংবা উত্তরা থার্ড ফেজে অন অ্যান এভারেজ 100টা প্লটের ভিতরে 2টা 1টা প্লট হয়তো লোয়ার ইনকাম গ্রুপকে দেওয়া হয়েছে, অথবা দেওয়া হয়েছে কিনা এটা শিওর না, প্রভিশনটা ছিল। হোয়ারেজ আমরা বলছি যে বাইরের দেশে এটা 20 থেকে 30% অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া হয় আর কি লোয়ার ইনকাম গ্রুপকে, যেটা আমাদের এই রাজুক কিংবা এইসব প্লটে ছিল মাত্র 1 থেকে 4%, অন অ্যান এভারেজ 2 থেকে 2.5% অফ দ্য টোটাল প্লট ডিস্ট্রিবিউটেড। বাড্ডা, জোয়ারসাহারা অথবা গেন্ডারিয়া এগুলো রিহ্যাবিলিটেশন প্লট, অথবা মিরপুর, মোহাম্মদপুর, এগুলো বেসিক্যালি আসলে রিহ্যাবিলিটেশন প্লট হিসেবেই ইউজ করা হচ্ছে রিফিউজি কমিউনিটিকে অ্যাকোমোডেট করার জন্য আফটার দ্য লিবারেশন ওয়ার। সো সেখানেও আমরা জেন্ট্রিফিকেশন দেখতে পেয়েছি যে ছোট ছোট প্লট ভেঙে হাই রাইজ স্ট্রাকচার হয়েছে আর কি বিভিন্ন জায়গাতেই। এটা আসলে অনেক আগের ম্যাপ, এটা 1990s এর দিকে, যে মোস্টলি হাউজিং এরিয়াস গুলো কোথায় কোথায় কোন দিকে ডেভেলপ হচ্ছিল আর কি। সো মিরপুর, বাড়িধারা, বাড্ডার ওদিকে তখনও পর্যন্ত হয় নাই। সো আমাদের 1980s এর দিকে মাত্র 20টা রিয়েল এস্টেট কোম্পানিজ ছিল, যেটা 1990s থেকে আসলে 200টা পার হয়ে গেছে, এখন তো অনেক বেশি আর কি। সো এটা 1990s এর দিকের একটা লিস্ট আর কি, যে প্রায় আরো বেশি 120টার মতো ছিল। আমি জাস্ট কয়েকটা নাম নিয়ে আসছি, এখান থেকে তুমি অনেক নামে তুমি পরিচিত পাবা আর কি। যে বিল্ডিং টেকনোলজিস এন্ড আইডিয়া, বিটিআই যেটা, তারপরে হচ্ছে ইস্টার্ন হাউজিং, ইএইচএল যেটাকে আমরা বলি। ইএইচএল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়েল এস্টেট কোম্পানিজ ইন বাংলাদেশ। এরপরে বিটিআই আছে, তারপরে শেলটেক আছে। সো মোটামুটি কনকর্ড, তারপরে মোটামুটি মেজর কিছু রিয়েল এস্টেট কোম্পানিজ ওই সময় ছিল, এখন তো আসলে অনেক বেড়ে গিয়েছে। সো মোস্টলি আমরা আসলে ন্যাশনাল হাউজিং অথরিটি, যেটা আমরা বললাম যে এইচএসডি ছিল, যেটা আসলে ন্যাশনাল হাউজিং অথরিটি হয়েছে, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি রাজুক, অথবা খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, অথবা রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, অথবা চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, এইগুলোর মাধ্যমেই মোটামুটি আসলে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সো না, এখন আপডেটেড লিস্টটাও হয়তো তোমরা পাবা, এবং আই এক্সপেক্ট যে আমি তোমাদেরকে যে পেপারগুলো দিব সেই পেপারগুলো কিছুটা ব্যাকডেটেড আপ টু 2010, 2010 সাল পর্যন্ত পেপার, বাট এর কিছু আপডেটেড পেপারও আছে। বাট যেহেতু এই পেপারগুলো সাইট এন্ড সার্ভিসেস স্কিম রিলেটেড, সেই কারণে আমি তোমাদেরকে এই পেপারগুলো দিচ্ছি। বাট তোমরা যদি হচ্ছে ওইখানে যে ইনফরমেশন গুলো আছে, ফর এক্সাম্পল ইয়ারলি ডিমান্ড কত ঢাকা শহরে হাউজিং ইউনিটের, কতটুকু সাপ্লাই দিতে পারছে, সো ওই গ্যাপটা বরঞ্চ এখনো বেড়েছে আর কি, কমে নাই। সো ফর এক্সাম্পল 1990s 2000 এই সময়টাতে আসলে প্রতি ইয়ারলি আসলে হাউজিং ইউনিটের রিকোয়ারমেন্ট ঢাকা শহরে ছিল 1,20,000-এর মতো, যেখানে আসলে প্রতি বছর 15 থেকে 25,000 ইউনিট সাপ্লাই দিতে পারতো প্রাইভেট পাবলিক সব মিলে, যেখানে পাবলিকের আসলে স্টেক ছিল মাত্র 1 থেকে 2%। সো despite having this kind of certain services scheme by রাজুক, যে ঝিলমিল কিংবা উত্তরা থার্ড ফেজ, উত্তরা সেকেন্ড ফেজ, উত্তরা ফার্স্ট ফেজ, অথবা হচ্ছে ওদিকে আমরা যেটা দেখি আর কি, যে খিলক্ষেতের ওই জায়গাটাতে আর কি। সো এগুলো ধরেও জাস্ট 1-2% এর বেশি আসলে টোটাল হাউজিং ইউনিট মানে সাপ্লাই তারা দিতে পারে না। সো মোস্টলি দেয় হচ্ছে তোমার হচ্ছে প্রাইভেট রিয়েল এস্টেট কোম্পানিজ গুলো আর কি। এরপরেও কিছু ইস্যুস আছে যে কেন আসলে এটা 1-2% এর বেশি হয় না। যেমন রাজুকের রিসেন্ট যেসব প্রজেক্ট পূর্বাচল অথবা উত্তরা থার্ড ফেজ, বলা হচ্ছে আসলে এটা টার্গেট হচ্ছে মিডল ইনকাম গ্রুপ, মিডল ক্লাস পিপল। বাট তুমি যদি তাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রসেসটা দেখো, ডিস্ট্রিবিউশন প্রসেসে তারা আসলে লটারি করে আসলে অকুপেশন বেসড। হ্যাঁ, অকুপেশন বেসড। ফর এক্সাম্পল ডাক্তারদের জন্য একটা কোটা,
সাংবাদিকদের জন্য একটা কোটা আছে, শিক্ষকদের জন্য একটা কোটা আছে, তারপরে মন্ত্রী মিনিস্টারদের জন্য একটা কোটা আছে, তারপরে এরকম আরকি। সো মানে ধরো সাংবাদিক কিংবা শিক্ষক, ধরো হচ্ছে হায়ার ইনকাম গ্রুপও আছে, ভেরি লোয়ার ইনকাম গ্রুপও আছে। কিন্তু শিক্ষক ক্যাটাগরিতে যখন আমাদের ওই সব ইনকাম গ্রুপকে ফেলে দেওয়া হচ্ছে, সো plot was distributed on the basis of occupation, not by income group. এবং যেটা আমরা একটু বললাম যে আসলে অ্যাফোর্ডেবিলিটি জাস্ট পূর্বাচলে 1.2% কভার করা হয়েছে আরকি। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ক্রিটিসিজম যে নরমালি আসলে কোথাও অকুপেশন বেসড ডিস্ট্রিবিউশনটা হয় না, হোয়াট ইজ হ্যাপেন্ড ইন ঢাকা। সেটা চিটাগাংয়েও হয়েছে, সেটা খুলনাতেও হয়েছে, সেটা বাংলাদেশের সব জায়গাতেই হয়েছে আরকি। এবং কিছুটা পলিটিক্যাল কিংবা ইকোনমিক এলিট স্ট্র্যাটাকে সার্ভ করা হয়েছে আরকি। সো রিসেন্টলি তোমরা হয়তো যদি পেপার দেখো, দেখবা যে পূর্বাচলে অনেকের প্লট এই 5ই আগস্টের পরে ক্যান্সেল করা হয়েছে, বিকজ দে হ্যাভ টেকেন দোজ প্লট ইললিগালি। সো হয়তো দেখা গেল যে সচিব নিয়েছে, অথবা কোনো একজন মন্ত্রী মিনিস্টার নিয়েছে, অথবা ধরো সরকারের খুব ক্লোজ কোনো সাংবাদিক নিয়েছে, এরকম। খুলনাতেও এরকম হয়েছে প্রায়। খুলনাতে যে ময়ূরী আবাসিক এলাকা নতুন, এখনো পর্যন্ত বাড়িঘর কোনো কিছুই হয় নাই। সো সেখানেও প্লট ডিস্ট্রিবিউশনের জন্য প্রায় 40টার মতো প্লট মানে রিজার্ভ করে রাখা হয়েছিল, যেটা আসলে মিনিস্ট্রির জন্য। সো মিনিস্ট্রি ওটা নেয় নাই, মিনিস্ট্রির পিপলরা পরবর্তীতে এটা 3 গুণ বেশি দামে অন্যান্য পিপলকে বিক্রি করেছে ইল্লিগালি, যেটা তারা পারে না, তারপরেও করেছে, কেডিএর সাথে যোগ সাদস্যে তারা করেছে আর কি। সো তার মানে হচ্ছে কি যে এই যে পলিটিক্যাল এলিটস অথবা ব্যুরোক্র্যাট ছাড়া আসলে ওই জায়গাটাতে ল্যান্ডের অ্যাক্সেসটা পাওয়া যাচ্ছে না, যার ফলে আমরা যে হাউজিং ক্রাইসিসের কথা বলছি ফর 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 মিডল ইনকাম গ্রুপ অথবা সাইট এন্ড সার্ভিসেস স্কিমের মাধ্যমে যে মিডল ইনকাম গ্রুপ অথবা লোয়ার ইনকাম গ্রুপকে টার্গেট করার কথা বলা হচ্ছে, আগের টেবিলে আমরা দেখলাম যে আসলে 1960s কিংবা 70s 80s এর পরে রাজুক কিংবা ফর্মাল যেসব রিয়েল এস্টেট কোম্পানিজ অথবা government organization, they didn't focus on the lower income group or truly the middle income group অথবা middle class people. So যার ফলে কি হয়েছে, একটা হিউজ চাঙ্ক অফ পিপল রিমেইনড মানে আউট অফ মার্কেট। এবং আরো কিছু মিসম্যাচ হয়েছে, যেটা আমরা একটু ছোট্ট একটা 7 মিনিটের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমরা একটু দেখবো যে কি কি মিসম্যাচ আছে আর কি। তারপরেও বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মেজর মিসম্যাচ হচ্ছে যে ফাইন্যান্সিং আর কি। সো ফাইন্যান্সিং হচ্ছে যে বাংলাদেশে ইন্টারেস্ট রেট ট্র্যাডিশনালি ভেরি হাই ফর হাউজিং। তুমি গাড়ি কেনো কিংবা হচ্ছে বাড়ি করো, তোমার হচ্ছে ট্র্যাডিশনালি ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। সো 12%, 13%, 14% দিয়ে নরমালি কেউ বাড়ি করবে না। সো ওইটা পেমেন্ট টার্মস ইজ ভেরি হাই। আরেকটা বিষয় হলো যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মিসম্যাচ। সো নরমালি মিডল ইনকাম গ্রুপ চায় আসলে 800 থেকে 1000 স্কোয়ার ফিট, বাট তুমি যদি হচ্ছে ঢাকা শহরে যেসব ইউনিট এখন তৈরি হচ্ছে, তার মিনিমাম হচ্ছে সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। ওকে, সো 1200 স্কোয়ার ফিট নরমালি হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি আপ টু 2010 পর্যন্ত ছিল হচ্ছে 30 লাখ, 35 লাখ, 40 লাখ ফর দ্য মিডল ইনকাম গ্রুপ, তারা এই পর্যন্ত অ্যাফোর্ড করতে পারে। বাট ঢাকার মার্কেটে যেসব হাউজিং ইউনিট ছিল, সেগুলোর মিনিমাম প্রাইস স্টার্টিং ফ্রম লাইক 70 lakhs অথবা 80 lakhs, সো অলমোস্ট ডাবল, তাই না? সো যার ফলে দেয়ার ওয়াজ আ মিসম্যাচ বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আরেকটা ইস্যু হচ্ছে যে নিরালাতে আমরা যে ফর এক্সাম্পল খুলনাতে, তোমরা হয়তো কেউ খুলনাতে যাও নাই, বাট নিরালাতে এখন যেটা হচ্ছে যে আগে কিন্তু ছোট ছোট প্লট তৈরি হতো, সরি ফ্ল্যাট তৈরি হতো 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট। কিন্তু যেহেতু এখন জায়গার দাম অনেক বেড়ে গিয়েছে, কয়েক গুণ বেড়ে গিয়েছে আর কি। সো এখন হচ্ছে ডেভেলপার বলো আর কয়েকজন মিলে কোঅপারেটিভ করে যারা বিল্ডিং করছে তারাই বলো, কেউই আসলে 800 স্কোয়ার ফিটের কোনো বাড়ি বানাচ্ছে না, তারা বানাচ্ছে হচ্ছে 1200 স্কোয়ার ফিট, মিনিমাম 1100 স্কোয়ার ফিট থেকে 1400, 1500, 1800 স্কোয়ার ফিট। তো যার ফলে নিরালা কিংবা সোনাডাঙ্গাতে এই হাই ইনকাম গ্রুপ
ছাড়া আসলে কেউ অ্যাফোর্ডও করতে পারছে না আরকি। এবং কি? ৮০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটও এখন খুব বেশি খুব কম। যার ফলে করোনার সময় দেখা গিয়েছে যে যাদের আসলে ফ্ল্যাট ১১০০ স্কয়ার ফিট ভাড়া দেওয়ার জন্য কিনেছে কিংবা তৈরি করেছে, তাদের বেশিরভাগ ফ্ল্যাটই ফাঁকা ছিল। কারণ ওই সময়টাতে অত বড় ফ্ল্যাট কেউ নিতে চায় না। ফর কস্ট সেভিং অ্যাপ্রোচেস। আম আরেকটা ইস্যু, এটা খুবই প্রমিনেন্ট, তোমরাও হয়তো খেয়াল করেছো। দেখবা যে হচ্ছে তোমাদের বাড়ি যেখানেই হোক না কেন, তোমরা খেয়াল করবা রাজশাহীতে যাও অথবা অন্যান্য যেকোনো তুমি হচ্ছে যেকোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলের শহরে যাও, যখন একটা হাউজিং প্রজেক্ট একটা এরিয়াতে ডেভেলপড হচ্ছে, দেখবা যে জাস্ট অল্প কিছু, ধরো ২০০ টা প্লট আছে, বিল্ডিং তৈরি হইছে হচ্ছে জাস্ট ৪০ টা, আর ১০০ টা কিংবা ১২০, ১৪০, ১৬০ টা প্লটই ফাঁকা রয়ে গেছে। দেখা যাবে যে ধরো হচ্ছে নিরালা কিংবা হচ্ছে নিরালা অথবা এই যে গুলশান কিংবা বনানী, এখনো অনেক প্লট ফাঁকা আছে আরকি। কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে কিন্তু 1960s, 70s, 80s এর দিকে। খুলনার যে নিরালা, এটা প্লট বরাদ্দ দেওয়া হয়েছে 1964, 70, 72, 75 এই সময়টাতে। বাট এই ৩৫-৪০ বছর পরেও নিরালাতে এখনো স্টিল এই জাস্ট ৩-৪ বছর আগ পর্যন্ত প্রায় হচ্ছে 30% প্লট ফাঁকা ছিল, 40% প্লট ফাঁকা ছিল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম ব্যাক ইন 2003-4 এর দিকে, 3, 4, 5, 6 এর দিকে, তখন প্রায় 60% প্লটই ফাঁকা ছিল। নাও এখন কোশ্চেন হলো, দেয়ার ইজ অ্যানাদার মিসম্যাচ। সো আমরা যখন 1970s এ যখন ডিমান্ড ক্যালকুলেট করছি যে আমার শহরে ফর এক্সাম্পল ৪০,০০০ হাউজিং ইউনিট হবে, বা সো আমি ৪০,০০০ প্লট ক্রিয়েট করলাম ফর এক্সাম্পল, থিওরিটিক্যালি ৪০,০০০ আমি প্লট তৈরি করলাম, এরকম সাইট এন্ড সার্ভিসেস স্কিম করে ৪০,০০০ হাউজিং প্লট আমি তৈরি করলাম, তৈরি করে মানুষকে অ্যালোকেট করে দিলাম। বাট মানুষ বিল্ডিং তৈরি করলো না। তাহলে কি আমার হাউজিং ডিমান্ড ফুলফিল হচ্ছে? হচ্ছে না। তার মানে ওই প্লটগুলো ফাঁকা রয়ে গেছে। সো মোস্ট অফ দ্য পিপল হু হ্যাভ বট দ্য প্লট ইন নিরালা অর গুলশান অথবা যেকোনো জায়গাতে, দে হ্যাভ পারচেজড ইট for solely for the like for getting benefits. That means তোমার হচ্ছে এটাকে আমরা বলি ইকোনমিক্সের ভাষায় হচ্ছে স্পেকুলেশন। স্পেকুলেশন। সো স্পেকুলেটিভ প্রাইসটাকে নেওয়ার জন্য তারা আসলে প্লটটা কিনে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর সিম্পলি ফেলায় রেখেছে। সিম্পলি ফেলে রেখেছে। সো ১০ বছর, ১৫ বছর পরে তারা ধরো হচ্ছে ১০ লাখ টাকা দিয়ে কিনে এখন ১০ কোটি টাকা দিয়ে বিক্রি করছে। দ্যাট ইজ সিম্পলি ভেরি মাচ simply a speculation, land speculation. We call it land speculation. So land speculation এর বিষয়ে আমরা ডিটেইলস আরো কিছু জানবো আরকি। সো দ্য আইডিয়া ওয়াজ যে ধরো আমার ১০,০০০ ইউনিট দরকার ২০১০ এ, হাউজিং অথরিটি অথবা খুলনা ডেভেলপমেন্ট অথরিটি অথবা রাজুক হিসাব করে দেখেছে যে আমার ১০,০০০ ইউনিট দরকার। সো আমি ফর এক্সাম্পল ৮,০০০ ইউনিটের প্লট তৈরি করলাম। কিন্তু জাস্ট ওই নেক্সট ২-৩ বছরের ভিতরে মাত্র ২,০০০ ইউনিট বাড়ি তৈরি হইলো। আর বাকি সবাই প্লট ফাঁকা রেখে দিল ফর স্পেকুলেটিভ মার্কেট। তাহলে তো আমার আসলে হাউজিং ওই যে ৬,০০০, ৭,০০০ এর গ্যাপ রয়ে গেল, ওটা তো প্রতি বছর কিউমুলেটিভ হারে বাড়ছে। মানুষের আশা তো থেমে নাই শহরে। আরবানাইজেশন রেট তো থেমে নাই। ঠিক না? সো যার ফলে প্রতিটা বছর কিউমুলেটিভ হারে ওই হাউজিং ডিমান্ডটা বেড়ে প্রতিটা আম প্রতিটা বলবো যে আম শহরে, প্রতিটা সিটিতে আমাদের এই প্রবলেমটা আমরা আসলে একটা জাইগান্টিক প্রবলেম তৈরি করতে দিয়েছি আরকি। বাইরের দেশ হলে এটা কখনোই পারত না। হ্যাঁ? বাইরের দেশে কেউই এত বছর ধরে ল্যান্ড ফেলে রাখতে পারবে না অথবা ফেলে রাখার প্রভিশনই নেই। কারণ ওইখানে মিউনিসিপ্যালিটি কি করে, যে মিউনিসিপ্যালিটি যদি মনে করে যে না আমার ২০,০০০ হাউজিং ইউনিট দরকার, সো সে তখন কি করবে, নতুন একটা সাবার্বই তৈরি করে ফেলে। নতুন একটা সাবার্ব ধরো ফর এক্সাম্পল ১০,০০০ এর, আরেকটা সাবার্ব ধরো ৫,০০০ এর, আরেকটা সাবার্ব ২,০০০, ৫,০০০ এর, এরকম ২টা-৩টা সাবার্ব তৈরি করে ফেলে আরকি। তৈরি করে ওই টোটাল জায়গাটা অ্যাকুয়ার করে নেয়। অ্যাকুয়ার করে নিয়ে একটা কোম্পানিকে দেয়। ১ টা ২ টা ৩ টা কোম্পানিকে দেয়। বলে যে এবার তুমি ওইখানে সাইট এন্ড সার্ভিসেস স্কিম গুলান দাও, রোড তৈরি করো, ইলেকট্রিসিটি তৈরি করো, পানির পাইপলাইন দাও, দিয়ে বিল্ডিং তৈরি করো অথবা প্লট তৈরি করো। প্লট সাজায় ফেলো। বেশিরভাগ ক্ষেত্রে তারা বিল্ডিং এ তৈরি করে। ভেরি মাচ তোমার
আইডেন্টিক্যাল হাউস, বাইরের দেশে আসলে একটা বিল্ডিং এখানে অনেক জায়গা অ্যান্টিক, আরেকটা বিল্ডিং ওখানে ২ তলা, পরের বিল্ডিং ৭ তলা, পরের বিল্ডিং ১০ তলা। এরকম হয় না। ওইখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল স্টোরি অথবা হচ্ছে ডুপ্লেক্স হাউস হয় এবং সব ডিজাইনই সেম। একটা রোডে তুমি যাবা, সব ডিজাইন সেম। তুমি নাম্বার না হলে তুমি চিনতে পারবা না। So people are buying those houses. They actually do not like অস্ট্রেলিয়া, ইউকেতে যেই বাড়িঘর কেনা বেচা হয় তার 5% মানুষ কেনে হচ্ছে ল্যান্ড, কিনে ডেভেলপারকে দিয়ে বানায় নেয়। আর 95%ই হচ্ছে ডেভেলপারের কাছ থেকে বাড়ি কেনে। তো যার ফলে সুবিধা হলো যে ডেভেলপার একবারে সব বাড়ি বানায় ফেলে। তাদের একটা ডেলিভারি টাইম থাকে ২ বছর ৩ বছর। ওই ডেলিভারি টাইমের ভিতরে প্রত্যেককে হাউস বানায় দিচ্ছে। সো ওই ২ বছরের ভিতরে তার ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছে। যেটা আমাদের দেশে আমরা এই ল্যান্ড স্পেকুলেশনের জন্য আমরা এই কাজটা সিম্পলি করতে পারিনি। এবং কেডিএ বলো কিংবা রাজুক বলো, তারা কখনোই এই জায়গাটাতে কখনোই জোর দেয়নি যে আমার একটা প্লট আমি দিলাম একজনকে বাড়ি করার জন্য যাতে আমার হাউজিং ক্রাইসিস মিট আপ হয়। সে আসলে ল্যান্ড স্পেকুলেশনের জন্য ২০ বছর ৩০ বছর ধরে ল্যান্ডটাকে যে সিম্পলি ফেলে রাখলো এবং আই অ্যাম নট চার্জিং হিম এনিথিং। Okay, there was no tax, there was no fine, there was no notice. Okay, আমি সিম্পলি তাকে আসলে ব্যবসা করার সুযোগ দিলাম। সিম্পলি তাকে আমি ব্যবসা করার সুযোগ দিলাম। সো তার ফলে কি হয়েছে? তুমি যেকোনো শহরে যাও বাংলাদেশের, তার ফলে কি ঘটেছে আসলে? একটা ডিজাস্টার হয়েছে। কি ডিজাস্টার হয়েছে? যে তুমি যেকোনো প্ল্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়াতে যাবা, দেখবা যে অনেক প্লট ফাঁকা আছে, কিন্তু দেখবা যে শহরের এই যে অথবা আনপ্ল্যান্ড ভাবে একদম বস্তির মতো বিল্ডিং উঠে গেছে, অথবা একদম ধরো ১৬ ফিট রোড অথবা ১৪ ফিটের রোডে ৫ তলা ৭ তলা বিল্ডিং উঠে গেছে। কারণ ওখানে ল্যান্ডের প্রাইস কম। মানুষ এখনো এখানে এদিকে তো ভাড়া পাচ্ছে না কিংবা ভাড়া অনেক বেশি। তখন কি করছে? সে আসলে শহরের বাইরে যাচ্ছে। এই যে যাচ্ছে সাবার্বে যাচ্ছে, সরি সাবার্ব বলতেছি আসলে পেরি-আরবান এরিয়াতে যাচ্ছে, বিল্ডিং তৈরি করতেছে হ্যাফাজার্ডলি, রাস্তা নাই, রোড নাই, ড্রেন নাই, কিচ্ছু নাই। কিছুদিন পরে সেটা আসলে আবার বস্তির মতো হয়ে যাচ্ছে। ওকে? সো তুমি ওটা তখন ১০ বছর ১৫ বছর পরে গিয়ে আবার সিটি কর্পোরেশনকে আবার অনেক বেশি দামে জায়গাগুলো কিনে ভেঙে-টেঙে আবার নতুন করে হচ্ছে পানির পাইপলাইন দেওয়া লাগছে, সুয়েরেজ লাইন দেওয়া লাগছে। এই তো হচ্ছে বাংলাদেশে। So this is a very much wastage of time, money, efforts and wastage of policies. Anyway, so আমরা একটু পরেরটাতে যাই। যার ফলে এই যে আরবানাইজেশন তো ঘটছে এবং এই ল্যান্ড স্পেকুলেশনের ফলে কি হয়েছে যে অ্যাফোর্ডেবল প্রাইসটাকে আমরা আসলে অ্যাফোর্ডেবল হাউজিংটাকে আমরা আসলে এনশিওর করতে পারি নাই ফর দ্য আরবান পুয়ার। বিকজ আমি একটা ল্যান্ড ধরে রাখছি, আরেকজন আরেকটা ল্যান্ড ধরে রাখছে, আলটিমেটলি শহরের ভিতরে জায়গা অনেক ফাঁকা কিন্তু বাড়ি নাই। আমি একটু বস্তির মতো করে তৈরি করে মানুষ আসলে মানবেতর জীবনযাপন করছে। দ্যাট ওয়াজ দ্য পিকচার। এখন আরবান পিপলদের জন্য, আরবান পুয়ার পিপলদের জন্য কিছু প্রভিশন ঢাকা শহরে করা হয়েছে, যেটা আমরা আসলে এটা খুবই রিসেন্ট, যেটা আমরা গতকালকেও ডিসকাস করেছি। 2021 এ এটা শুরু হয়েছিল ন্যাশনাল হাউজিং অথরিটির মাধ্যমে। এটার হচ্ছে ৫৩৩টা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল এবং আরো প্রায় ২৪,০০০ এর মতো ফ্ল্যাট তৈরি করা হবে। বাট যেটা কালকে মনে হয় কামাল কিংবা কেউ একজন বলছিল যে আসলে এটা সাকসেসফুলি রান করে নাই বিকজ ভাড়া অনেক বেশি। সো ভাড়াটা কিরকম? এইখানে প্রায় মোটামুটি এক একটা ফ্যামিলির ৮,০০০ থেকে ৮,৫০০ ৯,০০০ টাকা ইনক্লুডিং ইলেকট্রিসিটি, সিকিউরিটি, লিফট, এলিভেটর, সার্ভিস চার্জ আর ৪,৫০০ টাকা পার মান্থ হচ্ছে ভাড়া। ওকে, এখন ধরো হচ্ছে মানে যে আসলে বস্তিতে থাকতেছে সেও কিন্তু ভাড়া দিচ্ছে ৪,০০০ টাকা, ৪,৫০০ টাকাও ভাড়া দিচ্ছে। কিন্তু এই যে এক্সট্রা এলিভেটর, সিকিউরিটি তার কি দরকার? কিন্তু এটার জন্য তার আসলে আরো ৩-৪,০০০ টাকা বেশি দেওয়া লাগতেছে। সো যার ফলে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন আসলে থাকে না কিংবা তারা চলে যাচ্ছে কিংবা এফোর্ড করতে পারছে না। সো এখনো পর্যন্ত এইটার কোনো কেস স্টাডি এখনো আসে নাই এবং কেউ এটা স্টাডিও ওইভাবে করে নাই।
সো তোমরা তোমাদের রিসার্চের জন্য এটা টপিক এটা হইতে পারে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। সো you can investigate these issues like how things are going on. ওকে, সো আমরা একটু একটা ওয়ার্ড ফাইল দেখি। ওয়ার্ড ফাইলটাতে আমরা আরবান পুয়ারদের একটা যে প্রভিশন গুলো এসছে সেই প্রভিশন গুলোর একটা লিস্ট আমরা দেখতে পাবো। ভেরি কুইকলি আমরা যাচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ওকে, সো আমরা নেক্সটটাতে যাই। সো দেখা যাচ্ছে নিশ্চয়ই। সো আমরা কিন্তু হাউজিং পড়ছি বেসিক্যালি। হ্যাঁ, আমরা কিন্তু হাউজিং পড়ছি, বাট আমরা হাউজিং এর সাথে ল্যান্ডটাকে দেখো, তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা কিন্তু হাউজিং এর সাথে ল্যান্ডটাকে কানেক্ট করার চেষ্টা করছি আরকি। সো হাউজিং ইজ এ প্রবলেম। অবশ্যই আমরা হাউজিং সার্ভিসেস দিতে পারি নাই, বাট হাউজিং সার্ভিসেস কেন দিতে পারি নাই তার সাথে ল্যান্ডের কিছু ইস্যুস আছে। এই যে আমরা ল্যান্ড স্পেকুলেশনের কথা বললাম, ল্যান্ড ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, আমি একটা হাউজিং প্রজেক্ট করছি, সেটা ওপেন রেখে দিচ্ছি ল্যান্ড স্পেকুলেশনের জন্য। দ্যাট ওয়াজ দ্য ফেইলিউর অফ আওয়ার ল্যান্ড রিলেটেড পলিসিস। ওকে, এটা বাইরের কোনো দেশ কখনোই করবে না আরকি। যেমন হচ্ছে সিডনিতে, ফর এক্সাম্পল, সিডনিতে ধরো হচ্ছে সিটির পপুলেশন বেড়েছে, আস্তে আস্তে সাবার্ব বেড়েছে। সিটি সেন্টার থেকে সাবার্বের ডিস্টেন্স গুলো বেড়েছে। সো বাড়তে বাড়তে এখন এমন সিচুয়েশন যে ধরো হচ্ছে তারা কিন্তু হাউজিং স্টিল সিডনিতে রেন্ট অ্যাফোর্ডেবিলিটি আসলে স্টিল লো। অনেকেই আসলে রেন্ট অ্যাফোর্ড করতে পারে না, স্পেশালি আফটার দ্য কোভিড। সো আমি আমার নিজের এক্সাম্পলই বলতে পারি যে আমি যে বাসায় ছিলাম সিডনিতে, আমার ক্যাম্পাসের পাশাপাশি, ওইটার আসলে উইকলি ভাড়া ছিল $340। আমরা আসলে ফোর্টনাইটলি পে করতাম, মানে 15 দিন পর পর পে করা লাগতো আর কি। 15 দিন পর পর আমার স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকতো, তার 70%ই আমার বাড়ি ভাড়ার পিছনে দিয়ে দেওয়া লাগতো আর কি। সো $340 আমি দিতাম উইকলি। আমি জাস্ট হচ্ছে 2022 সালে যখন ব্যাক করি, 2022 এর শেষের দিকে আমি জিজ্ঞেস করতাম, আমার পাশেই ইউনিটেই আরেকজন আমাদের বাংলাদেশে একজন ভাই থাকতেন আর কি, আমরা একসাথে পাশাপাশি অফিসেও বসতাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাড়া কত হয়েছে আর কি। উনি তখন বললেন যে 460, এবং এখন মনে হয় 480, 520 এরকম চলছে আর কি পার উইক, ডলার। বাংলা এখন তো মনে হয় 75 থেকে 80 টাকা ওঠানামা করে অস্ট্রেলিয়ান ডলার। সো তার মানে হচ্ছে উইকলি তোমার হচ্ছে প্রায় 40,000 টাকা আর কি। তার মান্থলি পরে হচ্ছে মোটামুটি 1,60,000 আর কি। 1,60,000, 1,65,000। আমি বাংলাদেশি টাকায় দিতাম হচ্ছে 1,12,13 আর কি, এরকম। সো জাস্ট 6 মাসের ব্যবধানে প্রায় তোমার 30% 35% বেড়ে গেছে। সো স্টিল তারা কি করেছে, রেন্ট অ্যাফোর্ডেবিলিটিটাকে তোমার হচ্ছে মানে ইয়ে করার জন্য, ল্যান্ড অথবা মোস্টলি হাউজিং, তাদের বেশ কিছু পলিসি আছে। যেমন হচ্ছে তারা আস্তে আস্তে সাবার্ব বাড়িয়েছে। সিডনি সিটি সেন্টার থেকে এখন বাড়তে বাড়তে এমন সিচুয়েশন হয়েছে যে সিডনি সিটি সেন্টার থেকে ফার্দেস্ট, মানে সব থেকে দূরের যে সাবার্ব সিটির বাউন্ডারির ভিতরে, তার ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। সিডনি শহর হচ্ছে ঢাকা শহরের প্রায় 18 গুণ বড়। সো ওইখান থেকে কিন্তু মেট্রোর যোগাযোগ দিয়েছে, তারপরে হচ্ছে তোমার বাস আছে, মানুষ ড্রাইভ করে আসে একটা পর্যায় পর্যন্ত, তারপরে মেট্রো ধরে। সো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে তারা ট্রাভেল করতে পারে। সো ফার্দেস্ট দেখো আস্তে 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 কিন্তু সিডনি শহর বেড়েছে, 90 কিলোমিটার পর্যন্ত গিয়েছে আর কি। নাও আরো কিছু পলিসি আছে, যেমন হচ্ছে ফার্স্ট হোম বায়ার, ফর এক্সাম্পল, যে যারা আসলে লাইফে প্রথমবারের মতো ধরো বিয়ে শাদী করছে, ইউনিভার্সিটি থেকে পাশ করে জাস্ট 2-3 বছর চাকরি করছে, 5-7 বছর চাকরি করছে, বিয়ে শাদী করছে, নতুন একটা তারা ইউনিট কিংবা হাউস কিনতে চায় আর কি। সেক্ষেত্রে গভর্নমেন্টের সাবসিডি আছে।
প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি আছে, এবং ইন্টারেস্টে গভর্নমেন্ট সাবসিডি দেয়। সো তার মানে হচ্ছে সবাই যেন হাউস অ্যাফোর্ড করতে পারে এবং সাবার্ব ডেভেলপমেন্ট করছে সেইভাবে, তার সাথে আসলে ফার্স্ট হোম বায়ারদেরকে কানেক্ট করায় দিচ্ছে, হ্যাঁ? এবং প্রতিটা সিডনিতে তোমার হচ্ছে এই যে গুলশান বরণের মতো হচ্ছে তোমার সিডনি একটা শহর, বাট সিডনি শহর আবার হচ্ছে 31টা ভাগে ভাগ করা। ঢাকা শহর যেরকম 2টা সিটি কর্পোরেশন, সিডনি শহরের ভিতরে সিডনির যে বাউন্ডারি তার ভিতরে 31টা সিটি কর্পোরেশন, তারা বলে সিটি কাউন্সিল। সো সিডনি সিটি কাউন্সিল একটা আছে, প্লাস ছাড়াও তোমার হচ্ছে ছোট ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট তারা ভাগ করে প্রায় 30-31টা এরকম কাউন্সিল আছে আর কি, এবং প্রতিটা কাউন্সিলের সিটি সেন্টার আছে, তাদের আসলে নিজস্ব পলিসি আছে, ট্যাক্স রুলস আলাদা, মোটামুটি কিছু রুলস আলাদা। সো তারা ওইভাবে আসলে ডিসেন্ট্রালাইজ করেছে আর কি, যেহেতু ঢাকা শহরে আসলে ওই ডিএনসিসি থেকে সার্ভিস দিতে গেলে তাকে যেহেতু অনেক সময় লাগে, সো 31টা সিটি কাউন্সিলের অতটা সময় লাগে না, কারণ জায়গা অনেক কম, লোক অনেক কম, তারা আসলে খুব ভালোভাবে সার্ভিসেসটা দিতে পারে আর কি। সো ইটস এ টোটাল প্যাকেজ অ্যাকচুয়ালি। সো এনিওয়ে, যেটা ঢাকা শহরের ক্ষেত্রে প্রযোজ্য, 1 in every 3 people live in urban informal settlements, এটা বাংলাদেশের যে কোনো শহরের জন্যই প্রযোজ্য। তুমি যদি পাবনা শহরের কথাও চিন্তা করো তাও দেখবা যে ইনফর্মাল সেটেলমেন্টস এ বেশি। নাও দ্য কোশ্চেন ইজ, ইনফর্মাল সেটেলমেন্ট আসলে কি? তোমরা কি কেউ বলতে পারবা যে ইনফর্মাল সেটেলমেন্ট কি? হোয়াট ইজ ইনফর্মাল সেটেলমেন্ট? আসসালামু আলাইকুম স্যার। স্যার, যেটা কোনো ধরনের রুল রেগুলেশন না মেনে মানে যত্রতত্র গজিয়ে ওঠা হাউজিং গুলোকে কি ইনফর্মাল সেটেলমেন্ট বলে? হ্যাঁ, হতে পারে। ইনফর্মাল সেটেলমেন্ট ইনফর্মালিটির ওয়ান অফ দ্য মেজর ইন্ডিকেটর হলো যে তার আসলে কোনো বিল্ডিং প্ল্যান পারমিশন নাই, এক নম্বর, লিগাল পার্সপেক্টিভ থেকে আর কি। সো এখন দেখা গেল যে প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া কিংবা খুব ভালো জায়গাতেও দেখা গেল যে একটা 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে উইদাউট এনি প্ল্যানিং পারমিশন। সো মানে এই ডেফিনিশনে কিন্তু ওই বিল্ডিংটাও ইনফর্মাল বিল্ডিং কিংবা ইনফর্মাল সেটেলমেন্ট হিসেবে চলে আসতে পারে। বাট আমরা আসলে বাংলাদেশে ওগুলোকে খুব একটা ধরি না। মোস্টলি স্লামকে রিপ্লেস করা হয়েছে ইনফর্মাল সেটেলমেন্ট নাম দিয়ে আর কি। সো স্লামকে কিছু কিছু ক্ষেত্রে ইউরোপিয়ান যারা তারা 2010 এর পরে বলছে যে স্লাম একটু শুনতে খারাপ লাগে, লেটস কল ইট ইনফর্মাল সেটেলমেন্ট। বাট ইনফর্মাল সেটেলমেন্ট স্লামকে রিপ্লেস করা হয়েছে, বাট ইনফর্মাল সেটেলমেন্টের ওই ক্রাইটেরিয়াও আছে যে লিগালিটি নাই আর কি। সো ওইটাকেও আমরা ইনফর্মাল সেটেলমেন্ট বলবো আর কি। সো মোস্টলি ইনফর্মাল সেটেলমেন্ট আমরা স্লামকেই ধরবো আর কি। বাট যদি ব্রডার সেন্সে ভালো এলাকাতেও যদি বিল্ডিং প্ল্যানিং পারমিশন না থাকে, সেটাকেও আমরা ইনফর্মাল সেটেলমেন্ট বলতে পারি। এখন ইনফর্মাল সেটেলমেন্ট দেখো, এটা যেটা বলছে যে আমরা যেটা একটু আগে বললাম যে 120 ইউনিট আর আমরা 25,000 সাপোর্ট দিতে পারি, তাহলে বাকি পিপল কিভাবে থাকছে? ওকে, সো এই যে দেখো যে ধানমন্ডি কিংবা গুলশানে তোমরা যদি একটু গুগল ম্যাপও দেখো, যদি গুলশানের দিকে নাও যাও, দেখবা যে হচ্ছে গুলশান লেকের একদিকে অনেক হাই রাইজ স্ট্রাকচার, হিউজ অর্নামেন্টাল বিল্ডিংস, আর আরেক দিক হচ্ছে পুরাটাই হচ্ছে তোমার বস্তি। সো ওইখানে যে ভাড়া, তুমি যদি পার স্কোয়ার ফিট চিন্তা করো, এটা অনেক আগে স্টাডি থেকেও দেখা গিয়েছে আর কি, 2000 সালে কিছু স্টাডি হয়েছে, এবং তুমি এখনো যদি স্টাডি করতে যাও দেখবা যে ওইখানে পার স্কোয়ার ফিট ওই ঢাকার বস্তিগুলোতে পার স্কোয়ার ফিটের যে ভাড়া, সেটা ধানমন্ডি গুলশানকেও আসলে হার মানাবে, তার থেকে ডাবল আর কি, যদি তুমি পার স্কোয়ার ফিট হিসেবে চিন্তা করো আর কি। সো যেহেতু আসলে হাউজিং প্রভিশন নাই, হিউজ একটা ল্যাকিং, সো পিপল আসলে থাকবে কোথায়? সো তারা আসলে ওই জায়গাটাতেই যাচ্ছে আর কি বেশিরভাগ ক্ষেত্রে, এবং ক্রাউডেড প্লেসেই যাচ্ছে। সার্টেন সার্ভিসেস স্কিমের মাধ্যমে এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছিল আর কি। তার কিছু হচ্ছে আমরা বলবো যে মিরপুর, মোহাম্মদপুর এই রিজিয়নটাতে কিছুটা করা হয়েছে। ইসলামী ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম
1991 এটা শুরু হয়েছিল। ঢাকা শহরের 18টা স্লামকে ওই বেসিক সাইট সার্ভিসেস স্কিমের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, যেটা আমরা বললাম যে 1998 এ ভাসান টেক লো ইনকাম হাউজিং প্রজেক্টস তৈরি করা হয়েছে। বাট আমরা যেটা বলছি যে ওইখানে তোমার হচ্ছে ইনার সিটি থেকে 3260 স্লাম ডুয়েলার্সকে এভিক্ট করে ওই ভাসান টেকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল আর কি। বাট যেটা আমরা কালকেই বলেছি যে ওই মিরপুরের ওই ভাসান টেক ওই রিজিয়নটাতে ওই হাউসেস গুলো অ্যাফ্লুয়েন্ট পিপল অলরেডি দখল করে ফেলেছে আর কি। সো আলটিমেটলি আসলে যাদেরকে এভিক্ট করা হয়েছে তারা ওইখানে যেতে পারেনি। সো আলটিমেটলি তারা কোথায় গিয়েছে? স্লামে গিয়েছে। ওকে, এরপরে হচ্ছে এই যে এনএইচএ ন্যাশনাল হাউজিং অথরিটি, যেটা আমরা একটু আগে ছবি দেখলাম একদম প্রেজেন্টেশনের ফার্স্টেই। সো ওইটা আসলে ন্যাশনাল হাউজিং অথরিটি করছে $50 মিলিয়ন বাজেটে, এবং বলা হচ্ছে যে 24,000 তারা ইউনিট ক্রিয়েট করবে, যার ভিতরে 533টা ক্রিয়েট করেছে। এবং সেখানেও আমরা কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি যে ভাড়াটা রেন্ট সিকিং রেন্টিং হাউসেস যেটা, সো সেইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সেই রেন্টটা কেউ অ্যাফোর্ড করতে পারছে না। এছাড়াও কিছু এনজিও ব্যাকড কমিউনিটি লেড কিছু হাউজিং প্রজেক্টস হয়েছে। তার ভিতরে প্রমিনেন্ট হচ্ছে আরবান অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হাউজিং। আরবান একটা এনজিও। সো তারা কি করতো যে তারা আসলে ওই স্লাম পিপলদেরকে তোমার হচ্ছে একটা ওই সমবায়ের ভিতরে সমবায়ের মতো করে নিয়ে আসে। প্রতি মাসে কিংবা প্রতিদিন তারা একটা সার্টেন অ্যামাউন্ট জমাতো 10 বছর পর্যন্ত। সো 10 বছর পরে গিয়ে ওইটার সাথে ম্যাচ করে ওই আরবান এনজিও লো ইন্টারেস্ট একটা লোন দিত আর কি। ওই লোনটা দিয়ে তারা মিরপুর এরিয়াতে একটা হাউজিং প্রজেক্টস তারা তৈরি করেছে। সো এইভাবে কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আর কি। রিসেন্টলি 2009 থেকে কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে আন্ডার দ্য ব্রডার আমব্রেলা অফ ইউএনডিপি। সো ইউএনডিপির তোমরা হয়তো প্রজেক্টগুলোর নাম শুনে থাকবা। ইউএনডিপির ফার্স্ট প্রজেক্ট শুরু হয়েছিল ইপিপিআরপি, আরবান পভার্টি রিডাকশন প্রজেক্ট মোস্ট প্রবাবলি। এরপরে লাস্ট যেটা হয়েছে যে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অফ দ্য আরবান পুয়ার কমিউনিটিস, এনইউপিআরপি। ইপিপিআরপি প্রজেক্টেরই আসলে এটা কন্টিনিউয়েশন। ইপিপিআরপি প্রজেক্ট প্রায় 12 বছর 14 বছর ছিল আর কি। সো ওইসব প্রজেক্টের আন্ডারে ফর এক্সাম্পল তোমার কুষ্টিয়াতে, ফরিদপুরে, খুলনাতে প্রায় 27টা টাউনে ইনক্লুডিং নারায়ণগঞ্জ, ঢাকা, এরকম প্রায় 27টা টাউন, 27টা শহরে বাংলাদেশের ভিতরে ইউএনডিপি এই প্রজেক্টের আন্ডারে প্রায় কয়েক হাজার তোমার হাউজিং ডেভেলপ করে দিয়েছে। তারপরে ল্যাট্রিন তৈরি করে দিয়েছে। তারপরে হচ্ছে তোমার কি বলে অ্যাক্সেস রোড তৈরি করে দিয়েছে। ওকে, কিছুটা ফিন্যান্সিং তারা করেছে, কিছুটা ওই যে তোমার গ্রুপ সেভিং করেছে। গ্রুপ সেভিং থেকে মানুষ আবার লোন নিতে পারতো, লোন নিয়ে বিজনেস করতে পারতো। দ্যাট মিনস লাইভলিহুডটাকেও হাউজিং এবং হাউজিং প্রভিশনের সাথে তারা লাইভলিহুডটাকেও অ্যাটাচ করে ওই এনজিও গুলাতে এটা কাজ করছে। বাট প্রবলেমটা হলো যে আমাদের প্রজেক্ট বেস ইনিশিয়েটিভস খুব ভালো সাকসেসফুলি রান করে না আফটার দ্য লে অফ দ্য প্রজেক্টস, মানে when the project ends, প্রজেক্ট শেষ হওয়ার 2-3 বছর পর থেকেই ওইটা আসলে খুব বেশি ভালোভাবে রান করে না আর কি। ফর এক্সাম্পল খুলনা শহরে প্রায় 230টার মতো এরকম তারা সিডিসি তৈরি করেছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি তৈরি করেছিল, যেটা আমরা বললাম যে কোঅপারেটিভ সোসাইটির মতো কাজ করতো। সো সিডিসিতে তারা তাদের প্রেসিডেন্ট থাকতো, সেক্রেটারি থাকতো, বিভিন্ন মেম্বার থাকতো, মোস্টলি উইমেন। তারা সেভিং করতো, ওইখান থেকে আবার লোন নিত, লোন নিয়ে কেউ ব্যবসা করতো, কেউ হচ্ছে অন্য কোনো কাজ করতো, হাউজিং তার বাড়ি ঘর তৈরি মেরামত করতো। এবং সিডিসি গুলোর প্রজেক্ট চলাকালীন সময় এক একটা সিডিসির তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর অনেক কয়েক কোটি টাকা করে জমা হয়েছে আর কি। সো এক একটা সিডিসি এখনো পর্যন্ত 1.5-2 কোটি টাকা পর্যন্ত জমা আছে ব্যাংকে। বাট আমরা রিসেন্টলি এই গত বছরও স্টাডি করেছি, সিডিসির সাথে বসেছিলাম। সো 233টার ভিতরে মাত্র 30টা এখন অ্যাক্টিভ আছে। তারপরেও এই 30টা সিডিসিও এখন কোনো কাজ করে না, কোনো লোন দেয় না, কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নাই। সিম্পলি টাকাটা ব্যাংকে পড়ে রয়েছে, কারণ টাকাটা তোলার অধিকার তারা হারিয়ে ফেলছে, কারণ সিটি কর্পোরেশন তাদেরকে আর অনুমতি দিচ্ছে না টাকাটা তোলার জন্য।
সো দ্যাট মিনস প্রজেক্ট শেষ, অ্যাক্টিভিটি শেষ। সো এই প্রজেক্ট লেড, কমিউনিটি লেড কিছু ইনিশিয়েটিভ সাকসেসফুলি রান করেছে, বাট এটা কাইন্ড অফ হচ্ছে তোমার ওই যে ইয়ের মতো আর কি, ওই মানে এটাকে বলে হচ্ছে ওই যে যেটা লাইফ সেভিং এর মতো আর কি, যে তুমি আসলে আইসিইউতে রাখতেছো, তখন চলতেছে প্রজেক্ট, আইসিইউ থেকে বের করে ফেলতেছো, প্রজেক্ট গান, তোমার আসলে অ্যাক্টিভিটিও গান, তোমার সব যেগুলো অ্যাচিভমেন্ট সেগুলো শেষ আর কি। সো এই ধরনের কিছু ইনিশিয়েটিভস কিছুটা নেওয়া হয়েছে, এবং তার কিছু আরো কিছু এক্সটেন্ডেড ভার্সন এখানে আছে, তোমরা একটু দেখে নিও। আমাদের 15 মিনিটস এর মতো সময় আছে। আমরা ছোট্ট একটা ভিডিওস দেখবো আর কি। এই টোটাল আমরা যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনের একটা জিস্ট ভিডিও in 7 minutes, then we will take some questions. Hopefully তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। স্যার সাউন্ড খুবই স্লো, মানে ভিডিও শোনা যাচ্ছে না কিছু। সাউন্ড কি কম আসছে? স্যার সাউন্ড আসতেছে না। সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এইটা এটা তাহলে শেয়ার করা যায় কিভাবে? আচ্ছা, এটা আমি নিজে হয়তো শুনতে পাচ্ছি আর কি, তোমরা কেউ শুনতে পাচ্ছ না। এটা কিভাবে কি ভিডিও চালাচ্ছি, কিন্তু এটা শেয়ার করা যাবে কিভাবে তোমাদের সাথে? ওকে, অসুবিধা নাই। আমি যেটা করি, আমি তোমাদের সাথে এটা শেয়ার করি গ্রুপে, তোমরা জাস্ট একটু দেখে নিও। মেইনলি আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করেছি, সেই ডিসকাশনের মেজর পয়েন্টসটা নিয়ে পুরো ঢাকা শহরের একটা মানে ব্রড পিকচার, খুব ডিটেলসে নাই, বাট একটা ব্রড পিকচার, সো ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া যে আসলে হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াই হ্যাপেন্ড। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা ভিডিও। আর আমি তোমাদের সাথে একটা সিএসভি ফাইল, কাইন্ড অফ এক্সেল ফাইল শেয়ার করব। ওই এক্সেল ফাইলে কিছু কোশ্চেন আছে, তার কিছু অ্যান্সারও আছে। জাস্ট এক লাইনের একটা কোশ্চেন, এক লাইনের একটা অ্যান্সার। সো ওইটা একটু দেখে নিও, এবং আমি তোমাদের সাথে 4টা পিডিএফ শেয়ার করব। এই 4টা পিডিএফ এ টোটাল তুমি তোমার ওভারঅল ধারণাটা পেয়ে যাবা যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন ঢাকা সিটি ইন টার্মস অফ সাইট এন্ড সার্ভিসেস স্কিম এন্ড হাউজিং প্রভিশন। এবং এই 4টা ডকুমেন্টস তুমি যদি রিভিউ করো, এরপরে তুমি ওই এক্সেল ফাইলটা খুলে কোশ্চেন গুলো একটু রিভিউ করো। অ্যান্সারটা দেখার আগে তুমি জাস্ট শুধু কোশ্চেন গুলো দেখবা, দেখে তুমি নিজের মতো করে এক লাইনের একটা অ্যান্সার লিখে রাখবা আর কি, যে তারপরে চেক করে দেখতে পারো যে তোমার রিডিং কিংবা তোমার যে কম্প্রিহেনশনটা ঠিক আছে কিনা আর কি। ওকে, আর কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব, বেসড অন হুইচ হ্যাজ টেকেন ফ্রম দিস 4 পিডিএফ। এবং আমি তোমাদেরকে কোশ্চেনগুলো দিব, কিংবা নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেনগুলো এক একটা করে পপ আপ হবে, তোমরা হয়তো অ্যান্সার করবা। সো নেক্সট ক্লাসে আসার আগে আই এক্সপেক্ট যে তোমরা এই 4টা পিডিএফ ফাইল এবং আজকে যেটা আমরা ডিসকাশন করলাম, ভিডিও প্লাস প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টস, এগুলো একটু পড়ে আসবা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একটা রিভিউ ক্লাস নিব, প্লাস হচ্ছে যদি এক্সটেন্ডেড কোনো আইডিয়াস থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, ক্লিয়ার? Now,
কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এখন অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, আমরা যেটা বলেছি সেটা হলো যে, যেটা বলেছিলাম যে সপ্তাহে ২ দিন ক্লাস হবে। সো এটা আসলে ওয়ার্কআউট করবে না। আমি যেটা পরে চিন্তা করে দেখলাম যে অনলাইনে ২ ঘন্টা ক্লাস নেওয়া আসলে খুবই ডিফিকাল্ট। তোমাদেরও ধৈর্যচ্যুতি হবে। আমরা একটা টপিক কিংবা ২ টা টপিক ইন্ট্রোডিউস করতে গেলে তোমাদেরও আসলে একটু ধৈর্যচ্যুতি হতে পারে। সো তোমাদের মানে ইয়েটা কি? আইডিয়াটা কি? আমরা কি ৩ টা সপ্তাহে ৩ টা ক্লাসে যাবো? নাকি আসলে একটা ক্লাসই একটু কন্টিনিউ করবো আরকি বেশি? স্যার ৩টা ক্লাস হলে বেটার হয় মেবি। এক্সাক্টলি, মানে আমিও তাই চিন্তা করি। কারণ আসলে ২ ঘন্টা কনসেনট্রেশন ধরে রাখা ডিফিকাল্ট। এবং আসলে খুব বেশি ফ্রুটফুল হয় না। নরমালি ফেস টু ফেস ক্লাসে আমি যেটা করি, ইভেন ব্যাচেলরের ক্ষেত্রেও আমি করি। আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে, মাস্টার্সে তো আমি অবশ্যই করি। মাস্টার্সে একটা ক্লাস আমি নিই ১ ঘন্টা, আরেকটা ক্লাস নিই হচ্ছে জাস্ট ২ ঘন্টা। সেখানে আসলে ০.৫ ঘন্টা লেকচার থাকে, বাকি ১.৫ ঘন্টা তাদের ক্লাস অ্যাক্টিভিটি, ডিসকাশন, প্রেজেন্টেশন থাকে আরকি। সো অনলাইনে যেহেতু এটা করা পসিবল হয় না, পসিবল হয়, এটা আমরা একটু ট্রাই করে দেখবো আরকি। যে কিছুটা ইনোভেশন নিয়ে আসা যায় কিনা। Zoom এ একটা অপশন আছে, আমি জানি না এটা Google Meet এ আছে কিনা, আমি কখনো ট্রাই করি নাই। Zoom এ হচ্ছে তোমার অনলাইনেই গ্রুপ ভাগ করে দেওয়া যায় আরকি। তোমরা কখনো কাজ করেছো কিনা ওইভাবে? সো Zoom এ ছোট, ছোট ধরো তোমরা ৩০ জন আছে। সো আমরা গ্রুপ ওয়ার্ক করতে চাই। সো আমরা ৫ জন করে ৬ টা গ্রুপ আমরা Zoom এই ভাগ করে দিতে পারি আরকি। সো ওই ৫ জন মিলে ডিসকাশন করে প্রেজেন্টেশন করা যায় আরকি। সো ওটা যদি আমরা Zoom এ করতে পারি, আমরা Zoom এ শিফট করবো আরকি। আমাদের ইউনিভার্সিটিতে মনে হয় অ্যাক্সেস আছে আরকি পেইড ভার্শন এর। ওকে, সো সেক্ষেত্রে আমরা আম কবে ক্লাস করতে পারি আরকি? সো টানা করাটা একটু মুশকিল। আমরা যদি পরপর ২ দিন করি, তারপরে ১ দিন কিংবা ২ দিন গ্যাপ দিয়ে আরেকটা দিন করতে পারি আরকি। সো টুইসডে, ওয়েডনেসডে ঠিক থাকুক। এরপরে আমরা হচ্ছে অন্য কোনো আরেকটা দিন আরকি। এখনই জানাইতে হবে নট নেসেসারিলি। নাহিদ কিংবা অন্য সিআর যারা আছে আমাকে একটু জানায় দিও যে সপ্তাহের আর কোন দিন একটু ক্লাস তোমরা করতে চাও। এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আর জাস্ট 5 মিনিটস এর মতো আছে। ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা এখানেই শেষ করছি। আর যেটা আমরা বলেছিলাম যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ leave me a message or email me. I'll try to get back to you as soon as possible. Okay then, thank you very much. Have a good night. See you soon. Thank you, sir. Assalamualaikum. Walaikum salam. Thanks. Thank you, sir. Assalamualaikum, sir. Walaikum salam. আসসালামু আলাইকুম।